আসসালামু আলাইকুম। স্কটল্যান্ডের একটি নির্জন দ্বীপে বিশাল বড় বাংলোয় থাকতো রমেশ। তার স্ত্রী নেহা কিছুদিন আগে একটি অ্যাক্সিডেন্টে পানিতে ডুবে প্রায় মারাই যাচ্ছিল, কিন্তু কোনোভাবে রমেশ তাকে বাঁচিয়ে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় নেহার স্মৃতিশক্তি হারিয়ে যায়। রমেশ নেহাকে আবারও বাংলোয় ফিরিয়ে নিয়ে আসলে তার সাথে ঘটতে থাকে নানা ভৌতিক সব ঘটনা। একটি মেয়ের আত্মা তাকে নানাভাবে হন্ট করার চেষ্টা করছিল। কে সেই আত্মা আর তার সাথে নেহার বা রমেশের কি সম্পর্ক তা সে বুঝতে পারছিল না। রমেশের আচার আচরণে নেহা বুঝতে পারছিল যে রমেশ তার থেকে কিছু লুকাচ্ছে। একদিকে আত্মার মোকাবিলা ও আরেকদিকে সম্পর্কের টানাপোড়েন, সবকিছু মিলিয়ে নেহা কি পারবে সত্যি পর্যন্ত পৌঁছাতে, সে আত্মার রহস্য ভেদ করতে? এমনই এক কাহিনী নিয়ে আমাদের আজকের মুভি ব্লাড ইশক। তো চলুন স্পয়লার না বাড়িয়ে চলে যাই মুভির গল্পে। মুভির কাহিনী শুরু হয় স্কটল্যান্ড থেকে। নেহা নামের এই মেয়েটিকে আমরা সমুদ্রের পানিতে ডুবে যেতে দেখি। নেহা জীবন মৃত্যু ও তার ভালোবাসার কথা ভাবতে ভাবতে একসময় পানিতে অজ্ঞান হয়ে যায়। কিন্তু পরের সিনে আমরা দেখি যে নেহাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে, অর্থাৎ নেহা মারা যায়নি। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু নেহা কোমায় চলে যায়। এরপর পার হয়ে যায় 3 সপ্তাহ কোমায় থাকার পর নেহার জ্ঞান ফিরে আসে। পরের সিনে নেহার স্বামী রমেশকে দেখানো হয়। ডাক্তার রমেশকে জানায় যে নেহার জীবন এখন বিপদমুক্ত, এখন সে নেহাকে বাড়িতে নিয়ে যেতে পারে। তবে এই অ্যাক্সিডেন্টের কারণে নেহার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, তবে ধীরে ধীরে তার সবকিছু মনে পড়বে। পরের সিনে নেহাকে দেখানো হয় নেহা এখন অনেকটাই সুস্থ। সে রমেশকে দেখে চিনতে পারে, তবে সে পানিতে কিভাবে গিয়েছিল বা তার সাথে ঠিক কি হয়েছিল তা নেহার কিছুই মনে নেই। রমেশ নেহার কাছে এসে তাকে জানায় যে হাসপাতাল থেকে তার রিলিজ হয়ে গিয়েছে, আজই তারা বাড়িতে যেতে পারবে। হাসপাতাল থেকে বেরিয়ে নেহাকে হুইল চেয়ারে বসিয়ে রমেশ একটু সামনে যায় গাড়ি নিয়ে আসার জন্য। ওই সময় নেহা তার থেকে সামান্য দূরে একটি 10-11 বছরের ছেলেকে তার মায়ের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে। ছেলেটি নেহাকে হাই হ্যালো বলে। হঠাৎ সে দেখে যে ছেলেটির চেহারা বদলে ভয়ঙ্কর হয়ে গেছে, তার চোখও কালো হয়ে গিয়েছে। ছেলেটি তখন নেহাকে বলে, তুই বাঁচতে পারবি না, আমি তোকে বাঁচতে দেব না। এইটি দেখে নেহা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু রমেশ ফিরে আসলে সে এ ব্যাপারে রমেশকে কিছু বলে না। নেহা ও রমেশের বাসার সমুদ্রের মাঝখানে নির্জন একটি দ্বীপে। এখানে আসার জন্য হয় বোট নয়তো হেলিকপ্টার ব্যবহার করতে হয়। নেহার অ্যাক্সিডেন্টের পর থেকে নেহা পানিকে ভয় পাওয়ায় রমেশ তাকে নিয়ে হেলিকপ্টারে করে বাড়িতে ফিরে। এই বড় আলিশান বাংলো, অথচ এখানে শুধুমাত্র রমেশ ও নেহাই থাকে। এখানে তাদের কোনো কাজের লোকও নেই। রমেশ নেহাকে বলে যে এই দ্বীপে কোনো মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট সংযোগও নেই। তারা এই বাড়িতে এসে দেখে যে বাড়ির সব দরজা ভেতর থেকে জ্যাম হয়ে আছে। এই জন্য রমেশ নেহাকে এখানে দাঁড় করিয়ে নিজে বাড়ির পেছন দিকে যায় পেছনের দরজা দিয়ে বাড়িতে ঢুকতে। নেহা যখন একা দাঁড়িয়ে ছিল, হঠাৎ সে কাচের জানালায় গেট আউট লেখা দেখতে পায়। সে ধীরে ধীরে জানলাটার কাছে যায়, আর তখনই সেখানে একটি মেয়ের রক্তাক্ত হাত দেখে সে ভয়ে চিৎকার করে উঠে। রমেশ ভিতর থেকে দরজা খুলে তার কাছে আসে। নেহা তখন দেখে যে দরজার উপরে সে লেখা ও হাত কোনোটাই সেখানে নেই। রমেশ নেহাকে জিজ্ঞেস করে যে সে চিৎকার করেছে কেন। নেহা রমেশকে সত্যিটা বলে না। সে বলে যে না, কিছু হয়নি, তেলাপোকা দেখে ভয় পেয়েছিলাম। এরপর রমেশ নেহাকে নিয়ে বাড়ির ভেতরে আসে। বাড়ির ভেতরে এসে নেহা সবকিছু মনে করার চেষ্টা করে। বাড়ির ভেতরে অনেকগুলো বক্স দেখে নেহা রমেশকে জিজ্ঞেস করে যে এগুলো কিসের বক্স। রমেশ বলে, এখানে আমাদের বড় বিজনেস ছিল, কিন্তু করোনা মহামারী চলে আসায় আমাদের বিজনেস বন্ধ হয়ে যায়। এতে আমার অনেক টাকা লোন হয়ে গিয়েছে। এই জন্য তুমিই বলেছিলে যে এত বড় বাংলায় আমরা মাত্র 2 জন থাকি, এটাকে হোটেল করে আমরা টুরিস্টদের কাছে ভাড়া দিতে পারি। সেজন্য কিছু জিনিসপত্র আনা হয়েছিল। এটি শুনে নেহা অনেক খুশি হয় যে সে রমেশকে এমন স্মার্ট সাজেশন দিয়েছিল, কিন্তু সে এই ব্যাপারে কিছুই মনে করতে পারছিল না। একটি বক্সে নেহা তার ও রমেশের অনেকগুলো ছবি দেখতে পায়। ছবিতে তারা অনেক হাসি খুশি ও রোমান্টিক পড়েছিল। এটা দেখে নেহা অনেক কান্না করতে থাকে, কারণ তার অতীতের কোনো কথাই মনে পড়ছে না। রমেশ তখন নেহার কাছে এসে সান্ত্বনা দিয়ে তাকে পিয়ানোর কাছে নিয়ে যায়। সে নেহাকে পিয়ানো বাজাতে বলে। নেহা নিজের অজান্তেই নিজের প্রিয় সুর তোলে পিয়ানোতে। এখানে আমাদের নেহা ও রমেশের কিছু অতীত দেখানো হয়, তাদের পরিচয় হবার আগের অতীত। একদিন রমেশ তার বন্ধুদের সাথে একটি রেস্টুরেন্টে যায়। নেহাও তার বন্ধুদের সাথে সে একই রেস্টুরেন্টে আসে। এখানে এসে ভুল করে নেহা ও রমেশের ফোন ইন্টারচেঞ্জ হয়ে যায়। রমেশ এটি বুঝতে পেরে নেহার ফোন থেকে নিজের ফোনে কল দিলে নেহাও বুঝতে পারে যে তার ফোন ইন্টারচেঞ্জ হয়ে গেছে। এখানে তাদের মধ্যে প্রথম দেখা হয়। এরপর এক কথায় দু কথায় প্রথমে তাদের মধ্যে ফ্রেন্ডশিপ ও পরে প্রেম শুরু হয়। সিন প্রেজেন্টে ফিরে আসে। নেহা পিয়ানো বাজানো থামিয়ে রমেশকে জড়িয়ে ধরে, কারণ অতীতের কিছু স্মৃতি তার মনে পড়েছে। নেহা কোনো কিছু দেখলে বা শুনলে সেই স্মৃতি তার মনে পড়ছিল। ডাক্তার বলেছিল যে এভাবে ধীরে ধীরে তার সবকিছু মনে পড়বে। যাই হোক, ওই দিন নেহার অতীতের কিছু স্মৃতি মনে পড়লে
সে রমেশের সাথে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। ওই দিন রাতে কোনো কাজ ভাঙার শব্দে তাদের ঘুম ভেঙে যায়। তারা বাহিরে এসে দেখে যে একটি জানালার গ্লাস ভেঙে পড়েছে। এটি দেখে রমেশ কিছুটা ঘাবড়ে যায়। নেহা রমেশকে বলে, তুমি তো জানালা বন্ধ করে দিয়েছিলে, তাহলে এটি ভাঙলো কি করে? রমেশ নিজেকে সামলে নিয়ে বলে, হয়তো জানালা ঠিকভাবে লাগেনি। পরদিন সকালে শহর থেকে কিছু মিস্ত্রি বাংলোয় আসে। রমেশ জ্যাম হয়ে যাওয়া দরজা ও আরো কিছু জিনিসপত্র রিপেয়ার করার জন্য তাদের আসতে বলেছিল। মিস্ত্রিরা কাজ শুরু করলে রমেশ নেহার কাছে এসে বলে যে তাকে শহরে যেতে হবে। তারা যে এখানে হোটেল খুলতে যাচ্ছে তার জন্য শহরে একটি অফিস খুলেছে প্রচারণা করার জন্য। কিছুদিন তাকে সেখানে সময় দিতে হবে। এরপর রমেশ শহরে চলে যায়। ওয়ার্কার্সরা কাজ বুঝে নিয়ে সেদিনকার মতো চলে যায়। একা বাড়িতে নেহা বসে বসে বই পড়ছিল। হঠাৎ আপনি তার চেয়ারটি ঘুরে যায়। এতে সে অনেক ভয় পেয়ে যায়। ঘরে সে অদৃশ্য কোনো শক্তির অস্তিত্ব অনুভব করতে পারছিল, কিন্তু সে বুঝতে পারছিল না যে কি সেই শক্তি। হঠাৎ সে উপরের বেডরুমে কারো আওয়াজ শুনতে পায়। সে ছাড়া তো বাড়িতে আর কেউ নেই, তাহলে এই আওয়াজগুলো করছে কারা? ভয়ে ভয়ে সে বেডরুমের দিকে এগিয়ে যায়। রুমের বাইরে থেকে সে একটি আয়নায় সে তার বেডরুমে কাউকে ইন্টিমেট হতে দেখে, কিন্তু রুমের ভেতরে এসে সে কাউকেই দেখতে পায় না। হঠাৎ সে পাশের রুম থেকে পিয়ানো বাজার আওয়াজ শুনতে পায়। সে সেখানে গিয়ে আর কাউকে দেখতে পায় না। কোনো সুপার ন্যাচারাল পাওয়ার নেহাকে হন্ট করছিল, তাকে বিভিন্ন ভাবে ভয় দেখাচ্ছিল। হঠাৎ নেহা খেয়াল করে যে রিডিং রুমে রাখা একটি বুক সেলফের নিচে কিছু চলে গেলে তার পাওয়া যায় না, অথচ বুক সেলফের পেছনে দেয়াল ছাড়া আর কিছুই নেই। সে যখন এসব নিয়ে ভাবছিল, হঠাৎ এই মেয়েটি নেহার পেছনে এসে দাঁড়ায়। তাকে দেখে নেহা প্রথমে অনেক ভয় পেয়ে যায়। নেহা প্রথমে মেয়েটিকে চিনতে পারে না। মেয়েটি নেহাকে বলে যে সে তার বেস্ট ফ্রেন্ড আয়েশা। ইন্ডিয়াতে তারা একসাথে একই স্কুলে পড়তো। এরপর পড়াশোনার জন্য একসাথে স্কটল্যান্ডে এসেছিল। নেহার কিছুই মনে পড়ছিল না। সে আয়েশাকে বলে যে সে হাসপাতালে থাকার সময় তুমি আমাকে দেখতে আসোনি কেন? আয়েশা নেহাকে বলে, আমি তখন ইন্ডিয়াতে ছিলাম, স্কটল্যান্ডে এসে তোমাকে দেখার জন্য চলে এসেছি। রমেশের সাথে তোমার বিয়ে হয়ে যাওয়ার পর তো তুমি এখানে চলে আসলে। বিয়ের পর থেকে তোমার সাথে আমার আগের মতো আর যোগাযোগ হয় না। এরপর আয়েশা নেহাকে রমেশের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে থাকে। সে নেহাকে বলে যে রমেশ তার সাথে চিট করছে, তাকে প্রতিনিয়ত মিথ্যা বলে ঠকাচ্ছে সে। এই বাড়িটাও হন্টেড, তাও নিশ্চয়ই রমেশ তাকে বলেনি। এইসব শুনে নেহা বলে, কি বলছো এসব? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? রমেশ আমার হাজবেন্ড, সে আমার সাথে মিথ্যে কেন বলবে? আর এই বাড়ি হন্টেড তা তুমি কি করে জানো? আয়েশা তখন বলে, তোমার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটছে, তাকে তুমি বুঝতে পারছো না? নেহার তখন মনে পড়ে যে দরজার গ্লাসে রক্তাক্ত হাতের ছাপ, বেডরুম থেকে অদ্ভুত আওয়াজ আসা, বুক সেলফের নিচে সবকিছু গায়েব হয়ে যাওয়া, এসবের কথা। নেহা আয়েশাকে বলে, তুমি এসব কি করে জানো? আয়েশা তার কথার কোনো জবাব না দিয়ে বলে, কোনো আত্মাই বাংলো হন্টেড করে রেখেছে, সে তোমাকেও মেরে ফেলবে। কিন্তু নেহা আয়েশার কোনো কথা বিশ্বাস করে না। আয়েশা চলে গেলে নেহা আয়েশার কথাগুলো নিয়ে ভাবতে থাকে। সে ভাবে যে এই বাংলো কি আসলেই হন্টেড হলে রমেশ আমাকে এখানে নিয়ে আসবে কেন? আর হন্টেড না হলে আমার সাথে এমন আজব ঘটনাগুলো ঘটছে কেন? যাই হোক, হঠাৎ নেহার নজর পড়ে একটি বন্ধ হয়ে যাওয়া লিফটের উপর। সে ওই লিফটের কাছে গেলে রমেশ নেহাকে পেছন থেকে বলে, 2 বছর ধরে এটি নষ্ট হয়ে পড়ে আছে। নেহা পেছনে তাকিয়ে দেখেছে রমেশ ফিরে এসেছে। রমেশ নেহাকে বলে এটি দিয়ে গ্রাউন্ড ফ্লোর ও বেসমেন্টে যাওয়া যায়। নেহা তখন রমেশকে বলে, রমেশ, এই বাড়িটি কি হন্টেড? রমেশ বলে, হঠাৎ তোমার একথা মনে হলো কেন? নেহা বলে, আজ আমার বেস্ট ফ্রেন্ড আয়েশা এসেছিল, সে আমাকে এসব বলেছে। এরপর রমেশ একটি চিঠি বের করে নেহাকে দেখায়। নেহাকে তার বিয়ের আগে চিঠিটি লিখেছিল আয়েশা। সেই চিঠিতে আয়েশা লিখেছিল যে রমেশ ভালো ছেলে না, নেহা যেন রমেশকে বিয়ে না করে, আর রমেশ যে বাংলোয় থাকে তাও হন্টেড। এইসব শুনে নেহা বলে, কিন্তু আয়েশা এসব মিথ্যে কেন বলবে? রমেশ বলে, আয়েশা তোমাকে হিংসা করতো। তোমরা একসাথে ইন্ডিয়া থেকে স্কটল্যান্ড এসেছিলে, আর এখানে এসে তুমি সবকিছু পেয়ে গেছো, ভালো স্বামী, ভালো ঘর, টাকা পয়সা, শান শৌকত সব, আর সে কিছুই পায়নি। এজন্য সে তোমার সুখ দেখে জ্বলতো। রমেশের কথা শুনে নেহা তাকে বিশ্বাস করে। সেদিন তারা আবার রোমান্টিক টাইম স্পেন্ড করে। ওই দিন রাতে তারা যখন ঘুমিয়েছিল, হঠাৎ কিছুর আওয়াজে নেহার ঘুম ভেঙে যায়। সে আওয়াজ শুনে বাইরে বেরিয়ে দেখে যে নষ্ট থাকা লিফটটি ঠিক হয়ে গিয়েছে। তার মনে হয় যে ওয়ার্কার্সরা হয়তো লিফটটি রিপেয়ার করে দিয়েছে। সে গেট খুলে লিফটের ভেতর গেলে লিফটটি আপনা আপনি চলতে শুরু করে। ওই সময় লিফটের উপরে আমরা একটি আত্মাকে দেখতে পাই, কিন্তু নেহা এটি খেয়াল করে না। লিফট নেহাকে বাংলোর বেসমেন্টে নিয়ে যায়। বেসমেন্টে গিয়ে নেহা একটি তালা বন্ধ রুম দেখতে পায়। সে তালা খোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই তালা খুলতে পারে না। সেখানে সে একটি ভিজিটিং কার্ড খুঁজে পায়। কার্ডে ছিল স্কটল্যান্ড পুলিশের একজন অফিসার দেবদত্ত সিনহার।
নেহা মনে করে যে এই অফিসারের কাছ থেকে হয়তো সে কোনো ইনফরমেশন পাবে, এই জন্য সে সিনহার সাথে দেখা করার জন্য শহরে যাবে বলে ঠিক করে। শহরে যাবার জন্য এখানে দুটি রাস্তা, একটি হচ্ছে হেলিকপ্টারে করে যাওয়া আর আরেকটি ফেরি। এখন তো হেলিকপ্টারে যাওয়া সম্ভব নয়, তাই তাকে ফেরিতে করেই যেতে হবে। কিন্তু পানির কাছে গিয়েই তার আগের বারের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়। এরপর থেকে নেহা পানিকে খুব ভয় পায়। সে ফেরিতে করে যাওয়ার সাহস পাচ্ছিল না। সে আবার বাংলোয় ফিরে আসে। বাংলোয় ফিরে এসে সে দেখে যে আয়েশা তার বেডরুমে বসে আছে। সে নেহাকে বলে যে আয়েশা তাকে পুরো বাড়িতে খুঁজেছে, কিন্তু কোথাও তাকে খুঁজে না পেয়ে তার বেডরুম পর্যন্ত চলে এসেছে। সে আবারও রমেশের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতে থাকলে নেহা আয়েশাকে থামিয়ে দিয়ে বলে, আমি এসব বিশ্বাস করি না, তুমি এখন আসতে পারো। আর হ্যাঁ, এভাবে যখন তখন আমার বেডরুমে কেউ চলে আসুক সেটি আমার ভালো লাগে না। এটি শুনে আয়েশা চলে যেতে যেতে নেহাকে বলে, তুমি পুলিশ অফিসার দেবদত্ত সিনহার সাথে দেখা করতে চেয়েছিলে তাই না? তাকে তুমি ফোনে এখানে ডেকে নিতে পারো। এটি শুনে নেহা অনেক অবাক হয়, কারণ তার ব্যাপারে আয়েশা এত কিছু জানে কি করে। সে আয়েশাকে বলে, এখানে তো ফোনের নেটওয়ার্ক থাকে না, তাকে ডাকবো কিভাবে? আয়েশা বলে, রমেশ তোমাকে মিথ্যে বলেছে, বাংলো থেকে বের হলেই ফোনে নেটওয়ার্ক পাওয়া যায়। আয়েশা চলে গেলে নেহা সত্যি সত্যি দেখে যে বাংলোর বাহিরে ফোনে নেটওয়ার্ক কাজ করছে। সে অফিসার সিনহাকে তার সাথে দেখা করতে বলে। পরদিন সিনহা নেহার সাথে দেখা করতে তার বাংলোয় আসে। নেহা সিনহাকে জিজ্ঞেস করে যে সে কখনোই বাংলোয় এসেছিল কিনা। সিনহা নেহাকে বলে যে হ্যাঁ, আপনার শ্বশুর অর্থাৎ রমেশের বাবার মৃত্যুর ইনভেস্টিগেশন করতে আমি এখানে এসেছিলাম। রিপোর্ট অনুযায়ী রমেশের বাবার মৃত্যু বোটের শর্ট সার্কিট থেকে আগুন লেগে হয়েছে, কিন্তু বোটে আমি ইনভেস্টিগেশন করে জানতে পেরেছিলাম যে সেদিন কোনো শর্ট সার্কিট হয়নি। বোটে আমরা একটি জ্যাকেট পেয়েছিলাম যেটি রমেশের বাবার না। এর মানে সেদিন বোটে রমেশের বাবা ছাড়াও আরো একজন ছিল। আমাদের রমেশকে সন্দেহ হয়েছিল, কিন্তু প্রমাণের অভাবে আমরা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারিনি। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় নেহার অ্যাক্সিডেন্টের আগে। একদিন রমেশ ঘরে পাগলের মতো একটি পেন ড্রাইভ খুঁজছিল, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। সিনহা যখন রমেশের বাবার মৃত্যুর জন্য তাকে সন্দেহ করছিল, তখন নেহা রমেশের কাছে এসে জিজ্ঞেস করে যে সে তার কাছে কি লুকাচ্ছে। পুলিশ কেন বাবার মৃত্যুর জন্য তাকেই সন্দেহ করছে, আর বেসমেন্টের ওই বন্ধ ঘরেই বা কি আছে? রমেশ নেহাকে বলে যে সে কিচ্ছু লুকাচ্ছে না, আর সেই রুমের দরজা নষ্ট থাকায় তাকে লক করে রাখা হয়েছে। কিন্তু নেহা তার কথা মানতে চায় না, সে দরজা খুলতে যায়। এই নিয়ে নেহা ও রমেশের ঝগড়া হয়। এক পর্যায়ে রমেশ নেহাকে ধাক্কা মারলে নেহা শক্ত কাঠের উপর পড়ে তার মাথা ফেটে যায়। তখনই তার হাতে থাকা সিনহার ভিজিটিং কার্ডটি পড়ে গিয়েছিল। সিন এখান থেকে আবার প্রেজেন্টে ফিরে আসে। নেহা সিনহাকে বলে যে কিন্তু এরপর আমি পানিতে পড়লাম কি করে? সিনহা বলে, এই ঘটনার দুদিন পর তুমি পানিতে ডুবে গিয়েছিলে। তোমার সাথে কি হয়েছিল তা আমারও অজানা, তবে এই ঘটনার আগে তুমি আমাকে ফোনে জানিয়েছিলে যে এই বাংলো হন্টেড, আর রমেশ তার বাবার মৃত্যুর ব্যাপারে কিছু হয়তো জানে, কিন্তু পানিতে ডুবে তোমার মেমোরি লস হওয়ায় আমরা আর ইনভেস্টিগেশন এগোতে পারিনি। এই বলে সিনহা সেখান থেকে চলে যায়। তার কাছ থেকে সব জানতে পেরে নেহা আরো চিন্তায় পড়ে যায়, কারণ আয়েশার কাছে মিথ্যে বলার কারণ থাকতে পারে, কিন্তু পুলিশ অফিসার সিনহা কেন মিথ্যে বলবে? এইসব নিয়ে ভাবতে ভাবতে নেহা বুক সেলফে একটি বই খুঁজে পায়, তা প্যারানর্মাল ফোর্সের উপরে ছিল। এই বইয়ের ভেতর থেকে নেহা অভয় নামের একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরের মানি রিসিপ্ট খুঁজে পায়। এর মানে নেহা হয়তো অভয়কে তার বাংলায় ডেকেছিল। এই সম্পর্কে জানতে নেহা পানির ভয় দূর করে শহরে যায় অভয়ের সাথে দেখা করতে। অভয়ের সাথে দেখা করলে অভয় নেহাকে জানায় যে হ্যাঁ, নেহা তাদেরকে বাংলায় ডেকেছিল। সে বলেছিল যে তার বাংলায় সুপার ন্যাচারাল কিছু একটা আছে, এজন্য সে তার অ্যাসিস্ট্যান্ট তানিশাকে নেহার বাংলায় পাঠিয়েছিল। এখান থেকে সিন আবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। তানিশা বাংলায় ঢুকেই কোনো আত্মার অস্তিত্ব টের পায়। নেহা তখন তানিশাকে একটি লকেট দেখিয়ে বলে, এই লকেটটি আমি বাড়ির বেসমেন্ট থেকে পেয়েছি, এটি আমার বা রমেশ কারো না। তানিশা তখন নেহাকে বলে, আত্মারা যে কোনো জিনিসের সাথে জুড়ে থাকতে পারে, এটি তাদের শক্তি বৃদ্ধি করে। সেই জিনিসটি যদি লবণ পানিতে রাখা যায় তবে আত্মাদের শক্তি অনেক কমে যায়। এই বলে আয়েশা যখন লকেটটি লবণ পানিতে রাখতে যাবে, তখনই লকেটটি হঠাৎ বুক সেলফের নিচে গিয়ে গায়েব হয়ে যায়। তারা বুঝতে পারে যে এই লকেটের মধ্যেই হয়তো কিছু একটা আছে, হয়তো আত্মাই লকেটের সাথে জুড়ে আছে। তারা লকেটটি খুঁজতে থাকে। নেহা এইসব জীবনে প্রথমবার দেখছে, এজন্য সে অনেক ভয় পেয়েছিল। হঠাৎ সে দেখে যে আত্মাটি তানিশাকে পজেস করে নিয়েছে। সে অদ্ভুতভাবে নেহাকে কিছু বলছিল, কিন্তু নেহা তার ভাষা কিছু বুঝতে পারছিল না। এরপর তানিশার চেহারা অদ্ভুতভাবে বেঁকে যায়। এটি দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে। অভয় নেহাকে বলে যে এই ঘটনার পর তানিশা এমন ভয় পেয়েছিল যে এরপর সে আর তার সাথে দেখাই করেনি। অভয়ের কাছ থেকে এসব জেনে নেহা শিওর হয়ে যায় যে এই বাড়িতে কারো আত্মা অবশ্যই আছে, কিন্তু তাকে জানতে হবে যে এটি কার আত্মা আর কেনই বা তাকে হন্ট করছে, আর রমেশই বা কি লুকোচ্ছে।
সে বাংলোয় ফিরে কয়েকটি ক্যামেরা লাগায় যাতে আত্মাকে ক্যামেরায় রেকর্ড করতে পারে। পরদিন সকালে নেহা যখন ক্যামেরার ফুটেজ চেক করছিল তখন সে দেখে যে একটি ভয়ঙ্কর আত্মা ক্যামেরায় রেকর্ড হয়েছে। ক্যামেরায় কারো ইন্টিমেট হওয়ার সিনও রেকর্ড হয়েছিল, যেটি আত্মাটি নেহাকে দেখাতে চাইছিল। হঠাৎ আত্মাটি নেহার সামনে চলে আসলে নেহা ভয় পেয়ে যায়। ভয়ে তার হাত থেকে ক্যামেরাটি নিচে পড়ে যায়। গড়াতে গড়াতে ক্যামেরাটি বুক সেলফের নিচে গিয়ে হঠাৎ গায়েব হয়ে যায়। এবার নেহা সাহস করে বুক সেলফের নিচে উকি দিয়ে দেখে যে সেখানে কি আছে। সে জানতে চাইছিল যে কি আছে এর নিচে, যার কারণে সবকিছু এখান থেকে গায়েব হয়ে যাচ্ছে। সেখানে উকি দিয়ে নেহা একটি পেন ড্রাইভ খুঁজে পায়। এটি সেই পেন ড্রাইভ যেটি নেহার অ্যাক্সিডেন্টের আগে রমেশ খুঁজছিল। নেহা ল্যাপটপে পেন ড্রাইভটি ঢুকিয়ে ভিডিও ফুটেজগুলো চেক করে জানতে পারে যে রমেশ আগে থেকেই জানতো যে বাংলোটি হন্টেড। সে সিদ্ধান্ত নেয় যে রমেশ বাড়িতে ফিরে তাকে জিজ্ঞেস করবে সে কেন এতদিন ধরে তার সাথে মিথ্যে বলে গিয়েছে। ওই দিন রমেশ বাড়িতে ফিরলে নেহা রমেশকে বলে, তুমি কেন আমাকে দিনের পর দিন মিথ্যে বলে যাচ্ছ? তুমি জানতে যে এই বাড়িটি হন্টেড, তাই না? আর তাও তুমি কেন আমাকে মিথ্যে বলেছ? এবার রমেশ বলে, হ্যাঁ, এই বাড়িটি হন্টেড, আর এই বাড়ি হন্টেড হয়েছে তোমার কারণে। এখানে রমেশ নেহাকে একটি কাহিনী শোনায়। রমেশ বলে, আমাদের বিয়ের 1 বছর পরে একটি জরুরি কাজে আমাকে ইন্ডিয়া যেতে হয়। ওই সময় নেহা ঘুরতে শহরে যায়। সেখানে নেহার পরিচয় হয় তার বান্ধবী শায়নার সাথে। রমেশ এখানে না থাকায় নেহা শায়নার সাথে অনেক সময় কাটায়। একদিন নেহা শায়নাকেই বাংলায় আসতে ইনভাইট করে। সেদিন তারা একসাথে বসে ড্রিঙ্কস করার সময় শায়না নেহার গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। এরপর সে নেহার নেকেড ভিডিও রেকর্ড করে। রমেশ ইন্ডিয়া থেকে ফিরে আসলে শায়না তার সাথে দেখা করে সে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে। সে রমেশকে বলে যে সে যদি আজকের মধ্যে তাকে 50,000 পাউন্ড না দেয় তবে এই ভিডিও ভাইরাল করে দেবে। বাধ্য হয়ে সে শায়নাকে 50,000 পাউন্ড দেয়। এর কিছুদিন পর শায়না আবার তার সাথে দেখা করে। এবার সে 10 লাখ পাউন্ড দাবি করে। কিন্তু রমেশ এত টাকা তাকে কোথা থেকে দেবে? সে আগে থেকেই ধারে ডুবেছিল। সে নেহাকেও এসব বলতে পারছিল না। একদিন শায়না টাকা নেওয়ার জন্য বাড়িতে চলে আসে। এক কথায় দু কথায় শায়নার সাথে তার ঝগড়া হয়। এক পর্যায়ে সে শায়নাকে ধাক্কা দিলে শায়না মাথায় আঘাত পেয়ে মারা যায়। এরপর সে শায়নার বডিটি বেসমেন্টের ওই রুম দিয়ে সাগরে নিয়ে ফেলে দেয়। রমেশ বলে, শায়নার সাথে তোমার দেখা হওয়াটা কাকতালীয় ছিল না। শায়না প্ল্যান করেই তোমার সাথে দেখা করেছিল তোমাকে ফাঁসানোর জন্য। রমেশের কাছ থেকে এসব জানতে পেরে নেহা অনেক কষ্ট পায়, কারণ তার কারণে রমেশকে এত কষ্ট করতে হয়েছে। ওই দিন রমেশ ও নেহা শহরে আসে একসাথে কিছু ভালো সময় কাটানোর জন্য। তারা একটি রেস্টুরেন্টে যায় ডিনার করার জন্য। ওই সময় এই মেয়েটি তাদের উপর নজর রাখছিল। কিছুক্ষণ পর রমেশ কোনো কাজে বাইরে গেলে মেয়েটি নেহার কাছে আসে। মেয়েটি নেহাকে বলে যে তার নাম আয়েশা, নেহার ছোটবেলার বান্ধবী। এটি শুনে তো নেহার হুঁশি উড়ে যায়। সে বলে, তবে এতদিন যে আমার সাথে বাংলায় দেখা করতে আসতো সে কে? আসলে নেহার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ায় সে কাউকেই চিনতে পারছিল না। মেয়েটি তখন তার নিজের ফোনে নেহা ও তার নিজের ছবি দেখিয়ে বলে, আমি আয়েশা, তোমার যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আমি ইন্ডিয়াতে ছিলাম। অ্যাক্সিডেন্টের খবর শুনে আমি রমেশের কাছ থেকে রেগুলার তোমার খোঁজ খবর নিয়েছি। কিন্তু রমেশ যেদিন জানতে পারে যে আমি স্কটল্যান্ড ফিরে আসছি সেদিন থেকে সে আর আমার ফোন পিক করছে না। আচ্ছা, তুমি সুস্থ হবার পর ফেসবুকে কোনো পিক বা স্ট্যাটাস দাওনি কেন? আগে তো রেগুলার পোস্ট করতে। নেহা বলে, আমার বাংলোতে ইন্টারনেট নেই। আয়েশা বলে, রমেশ তোমাকে মিথ্যে বলছে, তোমার বাংলায় ইন্টারনেট আছে। সে হয়তো অন্য কাউকে আয়েশা সাজিয়ে তোমার কাছে পাঠিয়েছে। সে তোমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। নেহা বলে, কিন্তু সেটা কি? আয়েশা বলে, আগামীকাল আমি তোমাকে একজনের কাছে নিয়ে যাব। সেখান থেকে তুমি হয়তো কিছু জানতে পারবে, তবে এ ব্যাপারে রমেশ যেন জানতে না পারে। পরদিন সকালে রমেশ তার অফিসের কাজে অন্য একটি শহরে চলে যায়, আর নেহা নিজে বাংলায় চলে যাবে বলে হোটেলেই থেকে যায়। রমেশ চলে গেলে আয়েশা নেহাকে হোটেল থেকে নিয়ে একটি হাসপাতালে যায়। হাসপাতালের আইসিইউতে একজন লোককে দেখে আয়েশা বলে, ওনার নাম রবিন। উনি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর ছিলেন। এখন তিনি কোমায় আছেন, তবে এখনও তিনি মানুষ ও আত্মার জগতের মধ্যে যোগাযোগ করে মানুষকে সাহায্য করেন। রবিনের কাছে এসে নেহা তার হাত ধরলে রবিন বিড়বিড় করে বলতে থাকে, চলে যাও এখান থেকে। আর একটি কম্পিউটার মনিটরে রাশিয়ান ভাষায় লেখা ছিল, বোট রাখার গ্যারেজে যাও। এরপর রবিনের মেয়ে এলি নেহাকে বলে যে রবিন নেহাকে স্পর্শ করে সে আত্মার সাথে কথা বলেছে। আত্মাটি তাকে বলেছে যে বোট রাখার গ্যারেজে সত্য লুকিয়ে আছে। এরপর নেহা বাংলায় ফিরে অনেক কষ্টে বিকল্প পথে গ্যারেজে যায়। সেখানে গিয়ে সে একটি বোটের কাছে পানির উপর থেকে সে লকেটটি খুঁজে পায়, যেটি তানিশা তাদের বাড়িতে আসার দিন বুক সেলফের নিচ থেকে গায়েব হয়ে গিয়েছিল। সে যখন লকেটটি দেখছিল তখন হঠাৎ একটি রক্তাক্ত হাত দেখে সে ভয়ে পানিতে পড়ে যায়। পানি নিচে সে এবার একটি মেয়ের ডেড বডি দেখতে পায়, যা পাথর বেঁধে ডুবিয়ে রাখা হয়েছিল। এই ডেড বডিটির চেহারায় নেহা ঠিক একই রকম কাটা দাগ দেখতে পায়।
যেরকমটা সে আয়েশার পরিচয় দিয়ে আসা মেয়েটির চেহারায় দেখেছিল। সে বুঝতে পারে যে এতদিন তার সাথে আয়েশা পরিচয় যে দেখা করতে আসতো সে কোনো মানুষ নয়, বরং এই মেয়েটির আত্মা। ভয় পেয়ে নেহা পানির উপরে চলে আসে। এরপর বাংলায় ফিরে সে সোজা রমেশের কাছে যায়। সে রমেশকে এবার সব সত্যিটা বলতে বলে। সে বলে যে পানিতে তুমি যার ডেড বডি লুকিয়ে রেখেছ সে কে। রমেশ বুঝতে পারে যে নেহা সব সত্যি জেনে গেছে, এখন আর তার থেকে কিছু লুকিয়ে লাভ নেই। এই জন্য সে এবার নেহাকে সত্যিটা বলতে শুরু করে। সে নেহাকে বলে যে তাদের বিয়ে ঠিক হবার পর নেহা ইন্ডিয়াতে যায় তার পরিবারের সাথে দেখা করার জন্য। তাদের মধ্যে তখন ফোনে কথাবার্তা হতো। একদিন রেস্টুরেন্টে তার দেখা হয় মায়া নামের একটি মেয়ের সাথে। মায়ের গলায় আমরা তখন সেই লকেটটি দেখতে পাই যেটি নেহা বেসমেন্ট থেকে পেয়েছিল। যাই হোক, হঠাৎ রেস্টুরেন্টে কিছু লোক ফায়ার করা শুরু করে। রমেশ ও মায়া বাঁচতে একটি কেবিনেটে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরে পুলিশ এসে তাদের সেখান থেকে উদ্ধার করে। এই হামলায় মায়ের পিঠে আঘাত লাগায় রমেশ তাকে তার বাড়িতে নিয়ে আসে। সে মায়াকে প্রাইমারি ট্রিটমেন্ট দেয়। ওই সময় মায়া রমেশের ঘরে রমেশও তার বাবার ছবি দেখে, কিন্তু কিছু বলে না। এর কিছুদিন পরে আবারও মায়ের সাথে রমেশের দেখা হয়। ওই সময় কিছু ছেলে মায়াকে তাদের সাথে কার রেসে চ্যালেঞ্জ করতে থাকে। মায়াও তাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে রেস শুরু করে, আর রেসে মায়া ছেলেদেরকে হারিয়ে দেয়। এতে রমেশ মায়ের প্রতি অনেক ইমপ্রেসড হয়ে যায়। তার নেহাকে বাদ দিয়ে এবার মায়াকে ভালো লাগতে শুরু করে। তারা দুজনে কয়েকবার ইন্টিমেটও হয়। একদিন রমেশ সিদ্ধান্ত নেয় যে সে তার বাবার কাছে গিয়ে জানাবে যে সে নেহাকে নয় বরং মায়াকে বিয়ে করবে। কিন্তু সে এই কথা জানাতে গিয়ে নিজে অনেক বড় ঝটকা খায়। রমেশের বাবা রমেশের সাথে তার নতুন সৎমাকে পরিচয় করিয়ে দেয়। এর কেউ নয় বরং মায়া, অর্থাৎ মায়া রমেশের বাবাকে বিয়ে করে নিয়েছে। এইটি দেখে রাগে রমেশ সেখান থেকে চলে যায়। রাতে মায়া রমেশের ঘরে আসে। রমেশ মায়ের গলা টিপে ধরে বলে, কেন এমন করলে আমার সাথে? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। মায়া বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার ভালোবাসার সাথে সাথে টাকারও প্রয়োজন, যেটি তোমার বাবার কাছে আছে। এই জন্য আমি তোমার বাবাকে বিয়ে করেছি, যাতে তার টাকাও পাই আর তোমার ভালোবাসাও পাই। এইটি শুনে রাগে রমেশ মায়াকে বেরিয়ে যেতে বলে, কিন্তু মায়া রমেশের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে। রমেশ তখন মায়াকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। মায়া রমেশকে বলে, তুমি তোমার বিয়ে ক্যান্সেল করে দাও, প্রতি রাতে আমি তোমার কাছে চলে আসব, তোমার সব চাহিদা পূরণ করব, কেউ কিছু জানতেও পারবে না। রমেশ বলে, তুমি প্লিজ এখান থেকে চলে যাও তো, নয়তো আমি বাবাকে এখন সব বলে দেব। মায়া তখন সেখান থেকে চলে যায়। কিন্তু মায়ের মিষ্টি মিষ্টি কথায় রমেশও এক সময় তার প্রতি আবার দুর্বল হয়ে যায়। রোজ রাতে রমেশের বাবা ঘুমিয়ে যাবার পর মায়ের রমেশের ঘরে চলে আসতো। এভাবে কিছুদিন চলে যাবার পর এইসব রমেশের কাছে বিষাক্ত মনে হতে থাকে। সে সিদ্ধান্ত নেয় যে সে তার বাবার কাছে সবকিছু বলে দেবে। কিন্তু সে তার বাবার কাছে গিয়ে সবকিছু বলার আগেই মায়া পেছন থেকে শক্ত কিছু দিয়ে মাথায় আঘাত করে রমেশের সামনেই তার বাবাকে খুন করে ফেলে। রমেশ তখন পুলিশকে ফোন করতে গেলে মায়া রমেশকে বলে, পুলিশ তোমার কথার থেকে আমার কথা বেশি বিশ্বাস করবে। তুমি পুলিশে ফোন দিলে আমি বলবো যে আমার সাথে খারাপ কিছু করতে গিয়ে তুমি তোমার বাবাকে খুন করেছো। এর চেয়ে ভালো চলো আমরা নতুন জীবন শুরু করি। এখন তোমার বাবার সব টাকা পয়সাও আমাদের। কিন্তু রমেশ তার কথা না শুনে পুলিশে ফোন দিতে চাইলে মায়ের সাথে তার হাতাপাই হয়। একসময় রমেশ মায়াকে ধাক্কা দিলে মায়া জানলা দিয়ে বাইরে পড়ে মারা যায়। আর ওই সময়ই মায়ার চেহারা গ্লাস দিয়ে কেটে যায়। এজন্য আয়েশার ছদ্মবেশে আসা আত্মার চেহারা আমরা একই রকম কাটা দাগ দেখেছিলাম, অর্থাৎ সেটি মায়ের আত্মা ছিল। যাই হোক, রমেশের সামনে এখন দুটি ডেড বডি ছিল। সে জানতো যে পুলিশ এই মার্ডারের জন্য তাকেই সন্দেহ করবে। এজন্য সে বডি দুটোকে একটি বোটে করে মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে বোট সহ আগুনে জ্বালিয়ে দেয়। কিন্তু সে জানতো না যে মায়া তখনও বেঁচে আছে। মায়া আগুনে পোড়া শরীর নিয়ে পানির উপরে উঠে আসতে চাইলে রমেশ মায়াকে পাথরের সাথে বেঁধে পানিতে ডুবিয়ে দেয়। বাসে এসে তার মনে পড়ে যে সে তার জ্যাকেটটি বোটে ফেলে এসেছে। এজন্য পুলিশ রমেশকে সন্দেহ করছিল। তার প্ল্যান ছিল সুযোগ মতো বডিটি অন্য কোথাও নিয়ে গিয়ে জ্বালিয়ে দিবে। কিন্তু মায়ের আত্মার কারণে সে বডিটি জ্বালাতে পারেনি। সিন প্রেজেন্টে ফিরে আসে। রমেশ নেহাকে বলে যে আমি এই বাংলো বিক্রি করে দেওয়ার সব ব্যবস্থা করে ফেলেছি, এই জন্য এই বাংলো থেকে বেরিয়ে যেতে পারছি না। আজই ফাইনাল ডিল হওয়ার কথা। ঠিক ওই সময় মায়ের আত্মা রমেশের উপর অ্যাটাক করে। সে একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে রমেশকে নানাভাবে মারতে থাকে। তখন নেহার মনে পড়ে যে সেই লকেটের কথা, যেটি সে পানি থেকে নিজের সাথে নিয়ে এসেছিল। তানিশা তাকে বলেছিল যে লবণ পানিতে এটি রাখতে পারলে আত্মার শক্তি কমে যায়, আর আগুনে জ্বালাতে পারলে আত্মা আত্মাদের দেশে ফিরে যায়। এটি মনে করে নেহা রমেশকে বলে বোটের কাছে যেতে, আর নিজে যেতে থাকে কিচেনে। মায়ের আত্মা নানাভাবে নেহাকে বাধা দিতে থাকে, কিন্তু নেহা কোনো রকমে কিচেনে গিয়ে লকেটটি লবণ পানিতে ফেলে দেয়। সাথে সাথে আত্মার শক্তি কমে যায়
আর সবকিছু শান্ত হয়ে যায়। এরপর নেহা কিচেনে পেট্রোল খুঁজতে থাকে আগুন জ্বালানোর জন্য, কিন্তু মায়ের আত্মা তার শক্তি ব্যবহার করে লকেটটি লবণ পানিতে রাখা বাটিটি উল্টে নিচে ফেলে দেয়। এতে মায়ের আত্মা আবার তার শক্তি ফিরে পায় আর নেহার উপর অ্যাটাক করে। কিন্তু ততক্ষণে নেহা আগুন জ্বালিয়ে ফেলেছে। সে লকেটটি আগুনে ফেলে দেয়। এতে মায়ের আত্মা মুক্তি পেয়ে চলে যায়। এরপর নেহা রমেশের কাছে আসে। সে ততক্ষণে বোটের কাছে চলে এসেছে। মায়ের আত্মার আক্রমণে রমেশ অনেক আহত হয়। সে রমেশকে নিয়ে বোট করে সে বাংলো ছেড়ে শহরে চলে আসে। সিনটি এখানেই কাট হয়। পরের সিনে আমরা দেখি রমেশকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখন তার অবস্থা কিছুটা ভালো। নেহা রমেশের কাছে এসে বলে সে তাকে ভালোবাসে ঠিকই, কিন্তু রমেশ তাকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারেনি। কারণ সে তাকে ভালোবাসলে বিয়ে ঠিক হবার পরও মায়ের সাথে সম্পর্ক করতে পারতো না। এজন্য সে সারা জীবনের জন্য রমেশের জীবন থেকে চলে যাচ্ছে। এত মিথ্যে ও ধোঁকা নিয়ে সে রমেশের সাথে সংসার করতে পারবে না। আর এই সিনের মধ্য দিয়ে একটা স্যাড এন্ডিং নিয়ে মুভিটি শেষ হয়। তো কেমন লেগেছে মুভির গল্প তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর